আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আমি রাকিব হোসেন লিখছি রাজশাহী বিভাগ থেকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমার পরিচিত এক বড় ভাইয়ের নিজের চোখে দেখা একটি জিন ছাড়ানোর ঘটনা। পারিবারিক ও ভিকটিমের প্রাইভেসির জন্য আমি ঘটনার সাথে জড়িত সকল মানুষের নাম ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ঘটনাটি তানভীর ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আর আমি তখন অনার্স ফাইনাল বর্ষে পড়াশোনা করতাম। আমি কখনোই জিনভূত বা অদৃশ্য কিছুতে বিলিভ করতাম না। কি ভাবছ? বিলিভ করতাম না আসলেই। আরে করতাম, কিন্তু কাউকে বলতাম না। সবাইকে বলে বেড়াতাম যে আমি এসব মানি না। কিন্তু সেদিনের ঘটনার পর আমি আর কোনোদিন বলিনি যে আমি জিন বিলিভ করি না। কেন বলছি এসব? শোনো, সব বুঝতে পারবে। অনার্সে পড়াকালীন আমি রোজ বিকেল থেকে সন্ধ্যা প্রাইভেট পড়িয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতাম চায়ের দোকানে বা খোলা মাঠে। এর মাঝে একদিন আড্ডা দিতে দিতে ভূতের কথা ওঠে, আর আমরা খোলা মাঠে বসে ভূত এফএম প্লে করে শুনতে থাকি। তখন আমি আমার বন্ধুদের বললাম যে বন্ধ কর, আমি আসলে এগুলো বিলিভ করি না, নিজের চোখে কোনোদিন দেখলে বিলিভ করব। তখন আমার এক বন্ধু সুজন বলে উঠল, তুই বিলিভ করিস না? তাহলে চল তোদের এক জায়গায় নিয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম সুজনকে, কোথায়? দেখ, সিরিয়াস টপিকে ইয়ার্কি করিস না। তখন সে আমাদের বলল সে একজন হুজুরের সন্ধান জানে, যে হুজুর জিন ছাড়ানোর কাজ করে থাকেন, আর উনি পেশায় একজন মুয়াজ্জিন। আমি ওর কথাটা শুনে মনে মনে ভাবছিলাম যে একবার গিয়ে আসলেই দেখা উচিত, কারণ অজানা কিছু জানার ইচ্ছা মানুষের সব সময় থাকে। সেদিন রাত 8:30-এ টিউশন ছিল, কিন্তু হুজুরের কাছে যাব বলে আমি টিউশনে ফোন করে আজ আসবো না জানিয়ে সুজনকে আমাদের সাথে সেখানে নিয়ে যেতে বলি। এরপর সবাই মিলে প্রায় 30 মিনিট পর হুজুরের বাসার সামনে গিয়ে হাজির হই। হুজুরের নাম ছিল মাওলানা ইউসুফ। ওনার বাসার সামনে গিয়ে আমার আসলে কেন যেন একটু ভয় করছিল। দরজায় কে কড়া নাড়বে এসব তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির পর আমার আরেক বন্ধু ফাহাদ দরজায় কড়া নাড়ল। দরজায় কড়ার শব্দ শুনে একজন 15-16 বছর বয়সী ছেলে বেরিয়ে এসে আমাদের সালাম দিলেন আর পরিচয় জানতে চাইলেন। আমরা হুজুরের খোঁজ করছি শুনে উনি জানালেন যে উনি মাওলানা ইউসুফ হুজুরের ছেলে। আমরা তখন ওনাকে জানাই যে একটা সমস্যা আছে, যার জন্য মাওলানা ইউসুফ হুজুরের সাহায্য চাই আমরা। আমি এখানে একটু বলে রাখতে চাই যে এই কথা বলার কারণ হচ্ছে যে আমরা সরাসরি যদি বলি যে ওনার কাছ থেকে ঘটনা জানতে এসেছি, তাহলে উনি হয়তো আমাদের সাথে কথাই বলবেন না, আর আমাদের বসতেও বলবেন না। যাই হোক, চলুন ঘটনায় ফিরি। আমাদের কথা শুনে ছেলেটি আমাদের ভেতরের রুমে গিয়ে বসতে বলে 5-10 মিনিট পর হুজুর আমাদের সামনে আসলেন আর সালাম দিয়ে সমস্যা জানতে চাইলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি জিন ছাড়ানোর কাজ করেন? উনি বললেন, এই যে এই কাজ আল্লাহ করেন, আমি শুধু উসিলা। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি কোনো টাকা পয়সা নেন? উনি বললেন যে না, উনি কোনো টাকা পয়সা দাবি করেন না, আর আল্লাহর দয়ায় ওনার কাছে যা আছে তাতেই উনি সন্তুষ্ট, আর নিজের যতটুকু জ্ঞান আছে সেটি দিয়ে উনি মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন। ওনার কথা শুনে এবার আমি সরাসরি বললাম, হুজুর আমি আসলে এসবে বিলিভ করি না, এ বিষয়ে আপনি কি বলেন? তখন উনি আমার আর ফাহাদের দিকে আঙুল তুলে বললেন, তোমরা সবাই মানো না এটা আমি বুঝলাম, কিন্তু তোমরা দুইজন মানো না, এত মিথ্যা কেন বলছো? তোমরা তো সমস্যা নিয়ে আসোনি, তোমরা তো এসেছো আমার কাজ দেখতে। আমি ওর কথা শুনে ব্যাবাচাকা খেয়ে গেলে উনি আমাকে আবারও বলেন, আমি জানি বাবা, তোমরা এখানে পা রাখতেই আমি জেনে গেছি যে তোমরা কেন এসেছো। আমি তোমাদের কাউকে নিরাশ করব না,
আমি তোমাদের একটা ঠিকানা দিচ্ছি, কাল সেখানে যাও আর আমার নাম বলে জানতে চাইবা সমস্যা কি। আর আগামী পরশু রাত 8টায় এখানে আসবা, কিন্তু শর্ত একটাই, কোনো রেকর্ডিং বা ছবি তোলা যাবে না। এটা আমার ব্যক্তিগত কাজের জায়গা, আমি চাই না কেউ সেগুলোর ছবি তুলুক। আমি শুধু তোমাদের দেখাবো, কারণ তোমাদের মধ্যে 2 জন জীবনে একবার হলেও কালো জাদুর ছায়ায় পড়েছ। তাই শুধু তোমরা 2 জন আসবা, খাতা কলম নিয়ে আসবা, যা ঘটবে লিখে রাখবা। বলে রাখা ভালো যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একবার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছিলাম, কিন্তু এই কথা আমার কোনো বন্ধুও জানে না। তাই হুজুরের কথা শুনে আমি খুবই অবাক হই, আর মনে মনে ভাবতে লাগলাম যে আমার কথা উনি জানলেন কিভাবে। আর ফাহাদ, যে কিনা বিলিভ করে না এসবে, তার জীবনে কি কাহিনী? মাওলানা ইউসুফ হুজুরের কথায় সম্মতি দিয়ে ওনার কাছ থেকে ঠিকানা কালেক্ট করে সেদিনের মতো বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফেরার পথে ফাহাদ ওর জীবনের কাহিনী আমার সাথে শেয়ার করে। সেই ঘটনা অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। ফাহাদের সাথে কথা বলে আমি আর ফাহাদ যে যার বাসায় চলে আসি। বাসায় ফিরে সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। অনেক কষ্টে দিন পার করে সন্ধ্যায় ফাহাদকে নিয়ে চললাম হুজুরের দেয়া সেই ঠিকানায়। ঠিকানা অনুযায়ী এলাকায় 5-10 মিনিট খুঁজে আমরা হুজুরের দেয়া এক্স্যাক্ট লোকেশনে পৌঁছে যাই আর দরজায় নক করি। 2-3 মিনিট নক করার পরেও কেউ দরজা খুলছিল না। এই দেখে আশাহত হয়ে এবার একটু জোরে নক করতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে আমার পরিচয় ও আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাকে সালাম দিয়ে হুজুরের দেয়া কাগজটা ওনাকে দিয়ে বললাম, হুজুর আমাদের সম্পূর্ণ ঘটনা জানতে পাঠিয়েছেন আর তাই আমরা এখানে এসেছি। ভদ্রমহিলা আমাদের ভেতরে আসতে বলে আমাদের সামনে হাঁটতে লাগলেন। ড্রয়িং রুমে আমাদের বসিয়ে উনি মেন দরজা লাগিয়ে আমাদের সামনে দিয়ে ভিতরে চলে গেলেন। 5 মিনিট পর উনি পানি, বিস্কুট আর চানাচুর নিয়ে আমাদের সামনে রাখলেন আর বললেন, খাও। আমি পানির গ্লাস হাতে ওনাকে জিজ্ঞেস করলাম, আন্টি, কি সমস্যা হয়েছে আপনাদের সাথে, বলবেন আমাদের? উনি আমার প্রশ্ন শুনে বললেন যে হুজুরের কাছে ওনারা সব বলেছিলেন তো, তাহলে হুজুর আমাদের কেন পাঠালেন? আমি ওনাকে বললাম যে আন্টি, আসলে আগামীকাল হুজুর আপনাদের সমস্যার সমাধানে আসবেন, তাই হুজুর আমাদের মাধ্যমে আবার সম্পূর্ণ বিষয়ে জানতে চান, তাই আমাদের পাঠিয়েছেন। আমার কথা শুনে ভদ্রমহিলা একটি সোফায় বসে বলতে শুরু করলেন ওনার ছেলে সিয়ামের সাথে ঘটা একটি ঘটনা। ভদ্রমহিলা আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। আমার ছেলের নাম সিয়াম, আমার একমাত্র ছেলে। শহরে একটি স্কুলে সে 9ম শ্রেণীর একজন ছাত্র। মেধাবী আর খুব শান্ত স্বভাবের, এতটাই শান্ত যে কেউ যদি ওকে 2টো চড় দিয়েও চলে যায় ও কোনো প্রতিবাদ করবে না। এজন্য ওর বন্ধু-বান্ধব নেই বললেই চলে। আমার ছেলে প্রতি বছর শেষে গ্রামের বাড়িতে ঘুরতে যেত। সিয়ামের চাচা কামরুল গ্রামে থাকে। বছরের শেষে সে আমাদের বাসায় আসে আর সিয়ামকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যায়। প্রতিবারের মতো সেবারও কামরুল আমার ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যায়। 9 দিন গ্রামের বাড়িতে থেকে আমার ছেলে বাড়ি ফিরে আসে ওর চাচার সাথে। ওর চাচা ওকে বাসায় দিয়ে আবার গ্রামে চলে যায়। কিন্তু গ্রাম থেকে ফেরার পর আমার শান্ত ছেলেটা কেমন যেন রাগী আর বদমেজাজি স্বভাবের হয়ে গিয়েছিল। অকারণে এলাকার ছেলেদের সাথে ঝামেলা পাকানো, স্কুলের তুচ্ছ বিষয় নিয়ে মারামারি, এসব যেন রোজকার ঘটনা হয়ে গিয়েছিল। কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হতো যে কেন এমন সে করছে, তখনই সে বলতো যে এসব আঙ্কেল তাকে করতে বলেছে। আঙ্কেল লো বলেছেন যে মানুষ জাতি ভালো কথার যোগ্য নয়, তাই শক্ত কথা আর গায়ের জোর খাটানো উচিত আমাদের। আমি ওর কথা শুনে ওকে কয়েকবার জিজ্ঞেস করেছি যে কোন আঙ্কেল তাকে এসব খারাপ শিক্ষা দিচ্ছে। যতবারই জিজ্ঞেস করেছি, সিয়াম কোথাও না কোথাও আঙুলের ইশারা করে
আমাকে দেখাতো আর বলতো, ওই যে দেখো, ওইখানে দাঁড়িয়ে আছে আঙ্কেল, দেখো না, কি দেখো না নাকি? আমি আমার ছেলের কথা শুনে অবাক হই, আবার এও ভাবি যে কোনো বন্ধু না থাকার ফলে হয়তো সে কাল্পনিক বন্ধু বানিয়ে নিয়েছে। কিন্তু আমি জানতাম না ওর এই কথাগুলোই আমাকে তখন থেকেই আরও গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল। যাই হোক, আমার ছেলে স্কুলে যাওয়ার সময় আর আসার সময় কার সাথে যেন কথা বলতো, আর ওকে দেখে ওর ক্লাসমেটরা হাসাহাসি করত। সবাই ওকে পাগল বলতো। এসব দেখে সিয়াম ওদের দিকে তেড়ে যেত মারবে বলে। আস্তে আস্তে এসব ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠল। আর সিয়ামের এই পরিবর্তন আমি সিয়ামের বাবাকে জানালে সে বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে আমাকে বলতো, ছেলে বড় হচ্ছে, তাই আচরণে এই সমস্ত চেঞ্জ আসাটা অস্বাভাবিক নয়। আমি আমার হাজব্যান্ডের কথা মেনে নিয়ে আর সিয়ামের বিষয়ে বেশি একটা গুরুত্ব দেইনি। আমার ছেলে কয়েকটা সাবজেক্ট প্রাইভেট পড়তো, বাকি 5 জন ছাত্রের মতো। আমাদের বাসায় স্কুলের সবথেকে কাছে হওয়ায় স্কুল শেষে বিকেলে একজন স্কুলের টিচার সিয়ামকে পড়াতে আমাদের বাসায় আসতেন। সিয়ামের সাথে স্কুলের আরও 2 জন ছাত্র স্যারের কাছে পড়তে আমাদের বাসাতেই আসতো। একদিন পড়ার সময় সিয়ামের টিচার আমাকে ডাক দিয়ে বলেন যে সিয়াম নাকি পড়ার মাঝে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাকে যেন সালাম দেয় আর বলতে থাকে, আঙ্কেল বসেন। এই দেখে টিচার সিয়ামকে ধমক দিয়ে বলে, সিয়াম, কি সমস্যা? কাকে সালাম দিচ্ছ? পড়া ফাঁকি দেবে বলে কি কাহিনী বানাচ্ছ না? বসো চুপ করে, আর একটা কথাও বলবে না। টিচারের এই কথা শুনে সিয়াম তার হাতে থাকা কলম মাটিতে রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় এবং টিচার বাকি 2 জন ছাত্রকে ছুটি দিয়ে আমাকে ডাক দিয়ে ঘটনা বলেন। এরপর সিয়ামের টিচারকে বিদায় দিয়ে আমি সিয়ামের রুমে গিয়ে সিয়ামকে জিজ্ঞেস করি যে কেন ও এমন করেছে। সিয়াম আমার কানে কানে ফিসফিস করে বলে, আস্তে বল আম্মু, আস্তে। আরে আস্তে, আঙ্কেল শুনলে তোমাকেও মারবে, কোথাও যেতে পারবে না পরে, আমাদের সবাইকে মারবে আঙ্কেল। সত্যি বলতে সিয়ামের এই কথা শুনে ওর টিচারের বলা কথাটি আমিও বিলিভ করেছিলাম যে হয়তো সিয়াম পড়া ফাঁকি দেবার জন্যই কাহিনী বানাচ্ছে। আমি সিয়ামকে ধমক দিয়ে বলি, সিয়াম, পড়ায় ফাঁকি দিচ্ছ তাই না? তাই এসব নাটক বানাচ্ছ। এসব যদি আর দেখেছি তো তোমার বাবাকে বলে তোমাকে আমি সোজা করে ছাড়ব। এই বলে সিয়ামের ঘর থেকে চলে আসি আমি। সেদিন রাতের বেলা ঘুমের মাঝে আমি আর আমার হাজব্যান্ড সিয়ামের চিৎকার শুনে ভয়ে ঘুম থেকে জেগে উঠি আর দৌড়ে সিয়ামের রুমে গিয়ে ওর হাঁপানির শব্দ শুনতে পাই। লাইট অন করতেই দেখতে পেলাম সিয়ামের গলায় একটা লম্বা আঁচড় যা সদ্য দেয়া হয়েছে আর ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমাদের দেখে সিয়াম বিছানায় উঠে বসতে যাবে, এমন সময় সে বিছানায় আমার শুয়ে পড়ে। মনে হচ্ছিল কেউ যেন ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর ওর কাছে যেতেই ও হঠাৎ খুব স্পিডে উঠে বসে আর আরবি ভাষায় বলে কোনো একটা শব্দ। সারা রাত না ঘুমানোর ফলে সকালে ঘুমিয়ে সন্ধ্যায় ঘুম থেকে উঠে শরীর বন্ধ করে ফাহাদকে নিয়ে 7:55-র দিকে ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সরসিজম দেখতে। শরীর বন্ধ করার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম যারা, তারা আসলে জিনদের জন্য ইজি টার্গেট হয়ে থাকে। তাই একজন ভিকটিম হিসেবে আমিও আমার শরীর বন্ধ করে রেখেছিলাম। হুজুরের বাসায় পৌঁছে রুমের ভেতরে গিয়ে দেখলাম যে সিয়ামের বাবা মা সিয়ামকে নিয়ে বসে আছেন আর তাদের সাথে একটি চালের বস্তা ছিল, কয়েক প্যাকেট মিষ্টি আর একটা মুরগি। আমরা সবাইকে সালাম দিলাম। হুজুর আমাদের দেখে সালামের উত্তর দিয়ে মুচকি হেসে বললেন, আসছো তোমরা, তোমাদের সাহস আছে। আমি তো ভেবেছিলাম আসবা না তোমরা। আসো আসো বসো। ওনার কথা শুনে আমরা মাটিতে 2 জন বসে পড়ি হুজুরের পাশে। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর সিয়ামকে সামনে বসিয়ে তার কাজ শুরু করেন। হুজুরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে হুজুরের ছেলে আর 2 জন মাদ্রাসার ছাত্র ছিলেন।
হুজুরের কাজ শুরু করার সাথে সাথে ওনার সহযোগী রুমের চারপাশে 4টি মোমবাতি জ্বালিয়ে দেন, আর রুমে গোলাপ জল ছিটিয়ে রুমের দরজার বাইরে আগরবাতি দানিতে আগরবাতি জ্বালিয়ে দানিটি বাইরে দরজার সামনে রেখেই রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। হুজুর একটি সরিষার তেলের বোতলে দোয়া পড়ে ফুঁ দিয়ে সিয়ামের বাম হাতের তালু আর আঙুলে মালিশ করে দেন, আর এরপর একটি কাপড়ে কিছু নকশা এঁকে সিয়ামের নাম লিখে সেটি আগে থেকে জোগাড় করা মাটি মিশিয়ে তেলে ডুবিয়ে আবার বের করে আনেন। কিছুটা তেল ঝরিয়ে সেই কাপড়ে আগুন জ্বালিয়ে সেই আগুন নিভিয়ে ধোয়া সিয়ামের নাকের কাছে ধরেন উনি, কিন্তু আশ্চর্যজনকভাবে সিয়ামের কোনো প্রতিক্রিয়াই হচ্ছিল না। এই দেখে আমরাও অবাক, মনে মনে ভাবছিলাম এভাবে ধোয়া নাকে গেলে যে কেউ লাফিয়ে উঠবে, এ ছেলে কিভাবে এত শান্ত। এরপর হুজুর আল্লাহর নাম নিয়ে নিজের ছেলেকে বললেন, এবার দরজা খুলে দাও বাবা, আর আগরবাতি দানিয়ে এনে আমার সামনে রাখো। হুজুরের কথা মতো হুজুরের ছেলে দরজা খুলে আগরবাতির দানি হুজুরের সামনে রাখতেই দমকা এক হাওয়া ঘরে প্রবেশ করে। রুমের 4 কোণে থাকা 4টি মোমবাতি নিভে যায়। এবার আমরা এক গড়গড় আওয়াজ শুনতে পেলাম সিয়ামের মুখ থেকে। আওয়াজ শুনে আমরা কিছুটা নড়ে চড়ে বসলাম। হুজুরের ছেলে আরেকটি মোমবাতি জ্বালিয়ে হুজুর আর সিয়ামের মাঝে রাখলেন। এরপর হুজুর সিয়ামের হাত চেপে ধরে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম, আপনি কে? যদি মুসলমান হন তবে সালাম দিন। সিয়াম কর্কশ গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। এরপর হুজুর তাকে জিজ্ঞেস করলেন যে সে কে এবং সিয়ামকে নিজের কবজায় কেন নিয়েছে। সিয়ামের ভেতরে থাকা সেই জিনটি বলতে লাগলো, কি রে ইউসুফ, চিনিস নাই আমাকে? আমি তোর মরণ। চিনিস নাই? এবার মরবি, আমি মরণ। এই বলে হাসতে হাসতে সিয়াম মাটিতে লুটিয়ে পড়ল। এরপর হুজুর সিয়ামের মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়ছিলেন, কিন্তু এখানেই আসলে বাদ সাধল কিছু একটা। হুজুর বলছিলেন যে ওনার কোনো দোয়াই নাকি কাজ করছে না, কারণ হুজুরকেও কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। এরপর হুজুর সিয়ামকে বিছানায় শুইয়ে দিতে বলেন, আর আমাদের বলেন যে এই জিনকে উনি চেনেন। এই জিন সম্পর্কে হুজুরের বর্ণনা আমি ওনার মতো করেই বলছি। প্রায় 1.5 বছর আগে আমার এখানে আমার শিক্ষক বৃদ্ধ হুজুর একটি রুগী পাঠান। সেই রুগীর উপরে এই জিন ভর করেছিল। ওই রুগীকে ভালো করা গেলেও জিনকে ধরতে পারি নাই আমি। সে তার নাম আমাকে বলে নাই, কিন্তু সে যে আবার ফিরে আসবে আমি ভাবিও নাই। আমাকে কালো জাদু করা হয়েছে, যার জন্য আমার দোয়া কাজ করছে না। এইটুকু বলে হুজুর ওনার ছেলেকে প্লাস্টিকের একটি মগে করে পানি আনতে বললেন, আর দোয়া পড়ে সম্পূর্ণ রুমে পানি ছিটিয়ে দিতেই দরজায় জোরে জোরে ধাম ধাম করে আওয়াজ হলো। মনে হলো কেউ দরজায় জোরে একটা বাড়ি দিয়ে গেল। দরজা খুলেই দরজার সামনে কালো সুতোয় বাঁধা 2টি তাবিজ পড়ে থাকতে দেখলাম আমরা। আমি তখন হুজুরের অনুমতি নিয়ে লাইট অন করে তাবিজের একটি ছবি তুলে নেই। এরপর হুজুরের হাতে পলিথিন পেঁচিয়ে দোয়া পড়ে সেই তাবিজ তুলে আনেন, আরেকটি কাগজে কিছু নকশা এঁকে তাবিজ দুটোকে সেই কাগজে পেঁচিয়ে আগুনে পুড়িয়ে ফেলেন। আশ্চর্যজনকভাবে তাবিজ পড়াতে শুরু করলেই বিছানায় থাকা সিয়াম হাসতে শুরু করলো আর বলল, বুঝে ফেলেছিস না? তোকে কালো জাদু করেছিলাম যেন কিছুতেই করতে না পারিস তুই, কিন্তু তুই তো অনেক চালাক দেখা যায়। এই কথা শুনে হুজুর ওনার 2জন ছাত্র, ওনার ছেলে আর 2জন বন্ধুকে বললেন সিয়ামকে ধরে নিচে নিয়ে আসতে। আমরা সিয়ামকে ধরে নিচে নিয়ে আসতেই সিয়াম আমার হাতে একটা কামড় দেয়। কামড় ফিট করার সাথে সাথেই আমি জোরে একটা ঝাড়া দিয়ে আমার হাত সিয়ামের মুখ থেকে ছাড়িয়ে নেই, না হলে সিয়াম আমার হাতের মাংস তুলে ফেলত। এরপর সিয়াম খুব জঘন্য ভাষায় হুজুরকে গালি দিতে থাকে আর পা দিয়ে হুজুরের গায়ে লাথি দিতে থাকে। হুজুর এরপর আমাদের জিজ্ঞেস করলেন আমরা সবাই আয়াতুল কুরসি পারি কিনা। সবাই হ্যাঁ বোধক উত্তর দিলে হুজুর বলেন যে সবাই একসাথে গুনগুন করে আয়াতুল কুরসি পড়তে জানো। আমরা সবাই গুনগুন করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম, আর হুজুর তেলে ফুঁ দিয়ে সেই কাপড় আবার ডুবিয়ে আগুন লাগিয়ে সেটার ধোয়া সিয়ামের নাকের কাছে দিচ্ছিলেন, আর সিয়ামের কনিষ্ঠ আঙ্গুলি জোরে চেপে ধরে রেখেছিলেন।
এরপর হুজুর আগরবাতি দানির মধ্যে নতুন আগরবাতি রেখে সেগুলো জ্বালিয়ে দিলেন আর সিয়াম শান্ত হয়ে গেল। এরপর হুজুর বললেন যে ওকে বেঁধে ফেলা হয়েছে, যতক্ষণ এই আগরবাতি না নিভছে ও নড়তে পারবে না। এরপর হুজুর সিয়ামকে জিজ্ঞেস করলো যে সে কেন এসেছে। হুজুরের কথা শুনে সিয়াম বলতে থাকে, ইউসুফ হুজুর সেই জিনকে আগে একবার তাড়ানোর পরে জিন প্রতিশোধ নেয়ার জন্য হুজুরের এলাকাতেই ঘুরঘুর করছিল, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিল না। একদিন সে যেখানে থাকে সেই জায়গা সে চিপস খেয়ে চিপসের প্যাকেট ফেলে আর সেই জায়গায় থুতু ফেলে। ফলে সে রাগান্বিত হয়ে সিয়ামের ওপর ভর করে। কিন্তু সিয়ামের ওপর সে একদিনে ভর করেনি। সে শুরুতে সিয়ামের পিছু নিয়েছে, পরে দেখা দিয়েছে, আরও খারাপ কাজ করিয়ে তার ওপর ভর করেছে। সিয়াম যখন তার চাচা কামরুলের সাথে গ্রামে গিয়েছিল তখন সেই জিন সিয়ামের সাথে সেখানেই ছিল। এবার আসি ঘটনার মূল টুইস্টে। সিয়ামের চাচা কামরুল গ্রামে থাকত আর তার নিজের এবং সিয়ামের বাবার ওয়ারিসের জমি দেখাশোনা করত, আর সেখানে সে চাষাবাদ করত। সিয়াম জন্মাবার আগে একবার সিয়ামের বাবা কামরুল সাহেবকে বলেছিলেন, কামরুল, আমার যদি সন্তান না হয় জমি জমা সব তোরে আর তোর ছেলেরে দিয়ে দেব। কামরুল সাহেবের মনে সেখান থেকে খুব জঘন্য একটি বুদ্ধির উদয় হয়। সে শেষবার সিয়ামকে গ্রামে নিয়ে গিয়ে সিয়ামের ওপর কালো জাদু করে। কিন্তু যে কবিরাজের মাধ্যমে কালো জাদু করা হয়েছিল সেই কবিরাজ বুঝতে পারে যে সিয়ামের পেছনে অলরেডি একটা জিন লেগেছিল। তাই সেই কবিরাজ চিল পাখি জবাই দিয়ে সেটার মাংস কালো জাদু করে সেই জিনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। সেই মাংস কালো জাদু করে সিয়ামের নাভির ভেতরে তার পেটে ঢুকিয়ে দেয়া হয়। আর সেই মাংসের টুকরো দুটোই এক্সরেতে সিয়ামের পাঁজরের দিকে দেখা যাচ্ছিল। আর এরপর সেই কবিরাজ সেই জিনকে বাধ্য করে যেন সেই জিন নিজে কালো জাদু করে সিয়ামকে আস্তে আস্তে মেরে ফেলে। আশা করি এবার সবাই বুঝতে পেরেছেন যে জিন কেন সিয়ামের ওপর কালো জাদু করেছিল। শুরু থেকে শেষ সবটা জানা হয় আমাদের। এরপর আমরা দেখি আগরবাতি প্রায় নিভু নিভু অবস্থায়। তখন হুজুর সিয়ামের ওপর একটা সাদা কাপড় দিয়ে সিয়ামকে সরিয়ে ঢেকে দিতে বলেন, আর আমাদের আবার আয়াতুল কুরসি পড়তে বলেন, আর উনার ছেলেকে বলেন মুরগিটা নিয়ে আসতে। এরপর হুজুর তেলের বোতল থেকে কিছু তেল মুরগির গায়ে মাখালেন, আর দোয়া পড়ে সেই মুরগিটা সিয়ামের সামনে রেখে সিয়ামের নাকে আবার সেই কাপড় দিয়ে ধোয়া দিতে থাকেন। আমাদের আয়াতুল কুরসি পড়া শেষ হলে সাথে সাথেই হুজুরের ইশারায় খুব সুন্দর কণ্ঠে একজন মাদ্রাসার ছাত্র আজান দিতে লাগলেন, এবং আজান শেষ হওয়ার সাথে সাথে মুরগিটাকে সিয়ামের সামনেই জবাই করে ফেললেন, আর মুরগির শরীরে দোয়া পড়ে সমানে ফু দিচ্ছিলেন হুজুর। যেহেতু সিয়ামকে আমি আর ফাহাদ ধরেছিলাম সেহেতু বুঝতে পারছিলাম যে সিয়াম নিস্তেজ হয়ে আসছে। আস্তে আস্তে সিয়াম নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর হুজুর বলেন যে সিয়ামের ভেতর থেকে জিনটা চলে গেছে। জিনটাকে একটা ধোঁকা দেয়া হয়েছে মুরগিটাকে জবাই করার মাধ্যমে। জিনটাকে বোঝানো হয়েছে যে আসলে কোনো মুরগি নয়, সিয়ামকেই মারা হয়েছে। এখন এই জিন আর সিয়ামকে বিরক্ত করবে না, কারণ মুরগিটা মারা যাওয়ার সাথে সাথে জিনটা তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে ভেবে চলে গেছে। হুজুরকে আমি জিজ্ঞেস করলাম প্রতিশোধ কিভাবে সম্পন্ন হলো। হুজুর বললেন যে সিয়ামের মৃত্যু। আমি এই কথা শুনে হুজুরকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন যে ধোঁকার মাধ্যমে মুরগিটাকেই সিয়াম ভাবতে বাধ্য করা হয়েছিল জিনটিকে। মুরগির মৃত্যু, তাই সে সিয়ামের মৃত্যু ভেবে নিয়েছে, আর এর মাধ্যমেই তার প্রতিশোধ সম্পন্ন হয়েছে। সে চেয়েছিল হুজুরকে বিফল করতে, তার সামনে কোনো মাসুমের জান নিতে। তার কাজ হয়ে গেছে, সে চলে গেছে। আর কালো জাদুটাও যেহেতু এই জিনের মাধ্যমেই হয়েছিল, তাই জাদু কেটে গেছে জিন চলে যাওয়ার সাথে সাথেই। কিন্তু সিয়ামের বাসায় কিছু তাবিজ আছে বলে জানান হুজুর। উনি বলেন আগামীকাল উনি সিয়ামদের বাসায় গিয়ে সেই তাবিজ তুলে আনবেন, আর তাবিজ তোলার পর আগামী 7 দিন যেন সিয়ামদের ফ্যামিলির কোনো সদস্য সেই বাসায় না থাকে এমন একটি সতর্ক বার্তাও দেন। অবশেষে রাত 10:05 সম্পন্ন হয় মাওলানা ইউসুফ হুজুরের এক্সরসিজম। হুজুর এরপর আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমরা আগামীকাল তাবিজ তুলতে যাব কিনা। আমরা হ্যাঁ বলেছিলাম, যদিও চোখের সামনে এত ঘটনা দেখে আর শুনে সাহস হয়নি আমাদের আর সেখানে যাবার।
আমি স্বচক্ষে এসব দেখার পর কত রাত ভয় কাটিয়েছি তারও হিসেব নেই। তবে খবর পেয়েছিলাম যে সিয়াম এখন সুস্থ আর ভালো আছে। এই বলে তানভীর ভাই ওনার ঘটনা শেষ করেন।